গুড মর্নিং স্টুডেন্টস। আজকে আমরা সেই তড়িৎ চুম্বকীয় তরঙ্গ আগের দিনে শুরু করেছিলাম, সেই চ্যাপ্টারটাই চলবে। হ্যাঁ, তো আগের দিনে আমাদের লেঞ্জের সূত্র আমরা ঠিকঠাকভাবে করেছিলাম, ওটা কিন্তু পরীক্ষায় খুবই আসে। চ্যাপ্টারের নামটা একবার লিখে দিই, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ঠিক আছে, তো এখন যেটা আমি বলবো সেটা হচ্ছে গতীয় তড়িৎচালক বল, মোশনাল ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। ব্যাপারটা কিরকম দেখি। দেখি ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, ওকে। ইলেকট্রোমোটিভ ফোর্স। দেখো, মোশনাল ইলেকট্রোমোটিভ ফোর্স, ইলেকট্রোমোটিভ ফোর্স আমরা জানি। ইলেকট্রোমোটিভ ফোর্স মানে সংক্ষেপে যেটাকে আমরা বলি ইএমএফ। এবারে মোশনাল ইএমএফটা কি? অ্যাকচুয়ালি এটা সংক্ষেপে বলবো আমরা মোশনাল ইএমএফ। ধরো কোনো একটা চৌম্বক ক্ষেত্র আছে, হ্যাঁ, একটা চৌম্বক ক্ষেত্র আমরা ধরলাম, একটা চৌম্বক ক্ষেত্রটা বললোটা হচ্ছে বি। এবার বি এর অভিমুখ কাগজের তলের অভিলম্ব বরাবর ভেতরের দিকে। তোমরা পেজ নাম্বার 447, পেজ নাম্বার 447 চিত্রটাও তোমরা বার করবে, আর আমার পড়ানোটা দেখবে, তার সঙ্গে সঙ্গে চিত্রটা তোমরা দেখবে। তো কি বলছে দেখো, তাহলে চৌম্বক ক্ষেত্রটা বললো হচ্ছে বি, আর বি এর অভিমুখ কাগজের তলের অভিলম্ব বরাবর ভেতরের দিকে। তা সেটা আমরা দেখলেই বুঝতে পারছি, অভিলম্ব বরাবর ভেতরের দিকে। দেখো ক্রস টস দিয়ে দেওয়া আছে চিত্র 1.10-তে। ওই দিক বরাবর ওয়াই অক্ষ বরাবর ধরলে একটি পরিবাহী দণ্ড হচ্ছে পিকিউ। ঠিক আছে, একটা পরিবাহী দণ্ড পিকিউ দেখো চিত্রতেই আছে। তো এই পরিবাহী দণ্ড পিকিউ এর চৌম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে ভি সুষম বেগে এক্স অক্ষ বরাবর গতিশীল। ওই যে মোশনাল বলেছি, প্রথমে বলেছি মোশনাল, তাহলে এটা গতিশীল। হ্যাঁ, গতিশীল যদি হয় তাহলে এবারে দেখো এখানে যে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে সুষম এক্স অক্ষ বরাবর ভি বেগে যাচ্ছে, আর দণ্ডটি জেড অক্ষ বরাবর আছে। তাহলে আমরা এটা জানি, তাহলে এটা চুম্বক বলটা কত হবে বার করে নিই। চুম্বক বল হচ্ছে কিউ ভি ক্রস বি। আমরা জানি কিউ ভি সাইন থিটা যেটা হয়েছিল, তার মানে কিউ ভি ক্রস বি চুম্বক বল। এই যে চুম্বক বল আমরা পেয়ে গেলাম। এবারে এইখানে যে কিউ আধান বলতে কোথায় কিউ আধান? ওই যে আমরা এই কিউ আধান দিলাম কিউ ভি ক্রস বি। এই কিউ আধান যদি ধনাত্মক হয় তাহলে এই বলের অভিমুখ হবে কিউ থেকে পি এর দিকে, মানে পজিটিভ ডিরেকশন অফ জেড অ্যাক্সিস। যদি কিউ পজিটিভ হয় তোমরা দেখবে চিত্র 1.10। তাহলে কিউ যদি পজিটিভ হয় তাহলে এই যে চুম্বক বল এর যে ডিরেকশন ডিআইআর, এটা মানে ডিরেকশন। এই চুম্বক বলের ডিরেকশন কোথায় হবে? যে পজিটিভ জেড অক্ষ বরাবর, পজিটিভ জেড অ্যাক্সিস বরাবর, তার মানে কিউ থেকে পি এর দিকে। আর যদি এটা নেগেটিভ হয়, কিউটা যদি নেগেটিভ হয় তাহলে ডিরেকশন হবে নেগেটিভ জেড অ্যাক্সিস বরাবর। কোনো অসুবিধা নাই। দেখো এবারে আমি যেটা বলবো যে এদের যে ইলেকট্রিক্যাল ফোর্সটা আমরা কত জানি। ম্যাগনেটিক ফোর্স চুম্বক বল যেমন আমি বললাম, এটাকে এফএম দ্বারা ডিনোট করলাম ম্যাগনেটিক ফোর্স।
আর ইলেকট্রিক্যাল ফোর্স এফই দ্বারা ডিনোট করছি। এফই কারণে কিউই আমরা জানি। হ্যালো, তোমরা লোরেঞ্জ ফোর্স পড়েছো, হ্যাঁ, সে লোরেঞ্জ ফোর্সে দুই ধরনের ফোর্সের যোগফল, ম্যাগনেটিক ফোর্স প্লাস ইলেকট্রিক্যাল ফোর্স। এবারে দেখো, কিউ আধানের ওপর ক্রিয়াশীল তড়িৎ বলের মান যদি চৌম্বক বলের সমান হয়, তাহলে ওর উপরে নেট বল কি কোনো কাজ করবে? ধরো এই একটা বস্তু, আমি ডান হাতে এদিকে টানছে চলে আসছে, বাঁ হাতে এদিকে টানছে চলে যাচ্ছে, এবার দুটো হাত দিয়ে যদি সমান বল প্রয়োগ করি, তাহলে পেনটা যে অবস্থানে ছিল সেই অবস্থানে থেকে যাবে। আর তাই যদি হয়, এই অবস্থানে যদি থেকে যায়, তাহলে কি আমি এই ফোর্স দুটোকে কি বলতে পারো? সমান বলতে পারো। ফোর্স দুটোকে বলতে ফোর্স দুটোর মান কি? ডিরেকশন তো অপোজিট দিকে বটেই। তাহলে আমরা এটা একটা ভেক্টর রাশি, তাহলে আমি বলবো এফই তার মান, এফ এম এর মান কি হবে? সমান হবে। তাই যদি হয়, তাহলে এটা মানে কিউই আমরা জানি। তাহলে কিউই বলতে কিউইর মডিউলাস দাও, আর এখানে কিউভি ক্রস বি তারও মডিউলাস দাও। তো তাই যদি হয়, তাহলে আমরা এখানে বলতে পারি যে কিউ ইন্টু মড অফ ই, এটা তো স্কেলার এমনই হয়ে আছে কিউ, এখানে কিউ ইন্টু মড অফ ভি ক্রস বি, তাই তো? তাই যদি হয়, তাহলে এখানে কিউ কিউ কেটে গেল, তাহলে ই এর মড আর ভি বি এর মড। এবার ভি আর বি দেখো পরস্পর লম্ব, আমি আগেই বলেছি ভি কোন দিক বরাবর, বি কোন দিক বরাবর। না হলে তোমরা বইটাও একটু পড়বে, 447 পেজ আমি লিখে দিয়েছি যেটা। তাই যদি হয়, তাহলে 90 ডিগ্রি হলে এটার মড, ই এর মড হচ্ছে ই, আর এটা মানে কি? ভি ইন্টু বি ইন্টু সাইন থিটা। এবার এখানে সাইন 90 ডিগ্রি, কারণ কি? ভি পারপেন্ডিকুলার টু বি, আমি ভেক্টরই দিলাম এটা, হ্যাঁ, আমি সেটা প্রথমেই বলেছি পড়ানোর। তাহলে সাইন 90-র ভ্যালু 1 হয়ে যাবে। এখান থেকে আমরা বলতে পারবো যে ই ইকুয়াল টু ভিবি। তাই যদি হয়, এবার আমরা ওই যে পিকিউ রডটা বলেছি, চিত্রটা কিন্তু মাস্ট তোমরা দেখবেই বা আঁকতেও হবে পরীক্ষায়। তাহলে ওই যে পিকিউ দণ্ডটা আমরা পেয়েছি, সে পিকিউ দণ্ডটার যে পোটেনশিয়াল মানে বিভব পার্থক্য, পোটেনশিয়াল ডিফারেন্স, তাহলে আমরা পোটেনশিয়াল ডিফারেন্স কি জানি? যদি না ধরো আমি এঁকেই দিলাম, তাহলে এটা পিকিউ, এটা পিকিউ যে রডটা আছে, এর দৈর্ঘ্য যদি এল হয়, তাহলে এর যে বিভব ভি ইকুয়াল টু ইএল হবে, তাই না? ভি ইকুয়াল টু ইএল। এবারে এটা আমি বলতে পারবো যে ভিবি ইন্টু এল, তাহলে ভিবিএল পোটেনশিয়াল ডিফারেন্সের ভ্যালু পেয়ে গেলাম। তাহলে ভি ইকুয়াল টু ভিবিএল হলো। তো এই যে ভি ইকুয়াল টু ভিবিএল পেয়ে গেলাম, মানে পোটেনশিয়াল ডিফারেন্স, এটা আমার বার করা দরকার ছিল। তাহলে এই ক্ষেত্রে যে এই যে ভিবিএল বললাম, হ্যাঁ, এই ক্ষেত্রে আর একটা কথা আমি বলবো যে দেখো, তোমরা চিত্র 1.12 দেখবে একবার, হ্যাঁ, যে এখানে ঋণাত্মক প্রান্ত কিউ থেকে ধনাত্মক প্রান্ত পি এর দিকে, মানে এই ক্ষেত্রে যেটা আমরা বলবো যে এটা তড়িৎচালক বল, মানে এখানে বিভব প্রভেদ ইকুয়াল টু তড়িৎচালক বল ইকুয়াল টু ভি বি এল, এটা আমরা বলতে পারি। এটা হচ্ছে ভোল্টেজ, এটা হচ্ছে ইএমএফ, ইএমএফকে ই দ্বারা ডিনোট করে। আমি তোমাদের বললাম যে ভোল্টেজ এবং ইএমএফ একই থাকবে যদি এটা কোনো বদ্ধবর্তনী না হয়, তোমরা সেটা জানো ভালো করে, কারণ ইএমএফের ভ্যালু একটু কমে যায় যখন সেটা ফ্লো করে। বেশ, তাহলে ই ইকুয়াল টু ভিবিএল আমরা পেয়ে গেলাম। বা তুমি যদি বলতে পারো সবসময় তো 90 ডিগ্রি কোণ করে থাকবে না, যদি থিটা কোণ করে থাকে, তাহলে ই সমান হচ্ছে কত? দেখা যাচ্ছে তো ঠিকঠাক? হ্যাঁ, ই সমান সমান কত হবে? ই সমান সমান হবে ভিবিএল। ওকে, এই গেল ব্যাপার। একটা থিওরেম আমাদের অলরেডি হয়ে গেল। এবার দেখো, এখান থেকে আমরা যেটা বলবো, এর যে বিভিন্ন আলোচনাগুলো আছে, কীরকম বিভিন্ন আলোচনা, যে বিভিন্ন বিষয়ের উপর আবিষ্ট তড়িৎচালক বলের যে নির্ভরতা, সেগুলো তোমরা কিন্তু একটু একটু করে পড়বে। এখান থেকে কোনো শর্ট কোশ্চেন দিলেও দিতে পারে, বা বৃত্তাকারের জন্য সেটা ইন্টিগ্রেশন দিয়ে করা আছে, সেটা একটু তোমরা দেখবে।
এবারে আমি যেটা বলবো দেখো, যে গতিশীল ঋজু পরিবাহিতে আবিষ্ট তড়িৎচালক বল লিখি। রি লেখাটা বাজে হলো, বুঝলি, এই হলো ঋজু। তাহলে গতিশীল ঋজু পরিবাহিতে আবিষ্ট তড়িৎ প্রবাহ, এই ব্যাপারটা কীরকম দেখো। তাহলে গতীয় তড়িৎচালক বল আমরা যেটা আগে থেকে জানি, যে একটু আগে বললাম যে ই ইকুয়াল টু ভিবিএল। ই মানে তো ভোল্টেজ, মানে ভি ইকুয়াল টু আইআর, আবার ই ইকুয়াল টু আইআর আমি বলতে পারি। দুটোকে সমান করলে আইআর ইকুয়াল টু ভিবিএল, তো আই ইকুয়াল টু ভিবিএল বাই আর। হ্যালো, এবার এখান থেকে দেখো ঋজু পরিবাহিত আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ, এর অভিমুখটা এই যে এই কারেন্টের ম্যাথমেটিক্যাল ডিডাকশনটা খুবই সহজ। তুমি এর মান বার করলে ই ইকুয়াল টু আইআর আমরা জানি, দুটোকে সমান করে দিলে আয়ের মান বেরিয়ে গেল, কোনো অসুবিধা নেই। কিন্তু যেটা দরকার, এর যে ডিরেকশনটা কোথা থেকে বেরোবে? ডিরেকশনটা বেরোবে যে ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়ম থেকে বা দক্ষিণহস্ত নিয়ম থেকে। যে ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়ম বা দক্ষিণহস্ত নিয়ম, সেই দক্ষিণহস্ত নিয়ম থেকে তুমি এর ডিরেকশনটা পাবে। তো ডানহস্ত নিয়মটা কি? যে ডান হাতের এই যে এরকমভাবে এই ডান হাতের বৃদ্ধাঙ্গুলি, এই যে হ্যাঁ ডান হাতের বৃদ্ধাঙ্গুলি মানে এটা, তর্জনী মানে এটা, মধ্যমা মানে এটা, যদি পরস্পরকে সমকোণে রাখা যায়, তা তর্জনী যদি চৌম্বক ক্ষেত্রের দিক, এটা যদি চৌম্বক ক্ষেত্রের অভিমুখ, বৃদ্ধাঙ্গুলি যদি পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করে, তাহলে এই যে মধ্যমা, মধ্যমা যেটা নির্দেশ করবে, মধ্যমা পরিবাহীর গতির অভিমুখ। ওকে, এক মিনিট ওয়েট করো, ট্রাক্টরের শব্দ নিচে। বেশ, এবারে এখানে কতগুলো অঙ্ক আছে, অঙ্কগুলো তোমরা দেখবে, করলে করবে, না করলে না করবে। হ্যাঁ, এগুলো তোমার এইচএসে আসে না, তবে একটু দেখে রাখাই ভালো বা করে রাখাই ভালো। জাস্ট এই যে ব্যাপারগুলো আছে, এডি কারেন্ট, এগুলো কিন্তু একটু জটিল ব্যাপার, যদি না আমরা ভালো করে না বুঝি। হ্যাঁ, ওই জন্য এই ক্লাসটা আমি এভাবে ইউটিউবে করছি, যাতে সবাই ক্লাসটা করতে পারে, কোনো মিস না করো। কারণ মিস করলে এটা বুঝতেই পারবে না কোনোভাবে নিজেরা করবে। এক্ষণে ডিস্টার্ব হচ্ছে হোক। তাহলে এডি কারেন্টের বাংলা হচ্ছে ঘূর্ণি প্রবাহ। সময় যখন আছে লিখি,
তো দেখো এখানে যে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে ঘূর্ণি প্রবাহ, এই ঘূর্ণি প্রবাহের যে চিত্র ফিগার, সেই ফিগারটা বোঝার জন্য খুব ভালোভাবে পেজ নাম্বার 450 ফিগার 1.17, হ্যাঁ, এটা একটু তোমাদের কিন্তু ফলো করতে হবে, ঠিক আছে? এবারে এই যে এডি কারেন্টের কথাটা বলছে, তোমাদের একটু চিত্রটা লক্ষ্য করবে এটা, হ্যাঁ, আর আমি পড়াচ্ছি তোমরা বুঝবে এটা কেন বা কি পড়ে। তোমাদের তোমাদের পরীক্ষায় যেটা আসে, হ্যাঁ, যে ঘূর্ণি প্রবাহ কি, হ্যাঁ, এটা আসে। তো তড়িৎচুম্বকের আবেশের ক্রিয়া বৃদ্ধি করার জন্য, হ্যাঁ, কি করা হয়, একটা গতিশীল কুণ্ডলীর মজ্জা। গতিশীল কুণ্ডলীর মজ্জা মানে, হ্যাঁ, যেটা নরম লোহা দ্বারা তৈরি হবে, হ্যাঁ। পরবর্তী চ্যাপ্টারে যখন আমরা এসি কারেন্ট পড়বো তখন সেটা এখানে আছে যে ডায়নামোতে পরিবর্তী যে আর্মেচার তৈরি করা হয় না ডায়নামোতে, সে আর্মেচার লোহর ওই মজ্জা দিয়ে তৈরি করা হয়। তাহলে দেখো লোহা তো তড়িতে সুপরিবাহী আমরা জানি, হ্যাঁ। চুম্বক ক্ষেত্রে গতিশীল অবস্থায় লোহার সম্পূর্ণ আয়তন জুড়েই তড়িৎ চুম্বকে আবেশের ঘটনা ঘটে। কিভাবে ঘটে সেটা আমরা দেখব। কার্যত লোহার মধ্যে বহু সংখ্যক বদ্ধ বর্তনী বা লুপের সৃষ্টি হয়। তোমরা চিত্র দেখো, নাহলে বুঝতে পারবে না এটা, শুধু রিডিং পড়া করেই পড়া হবে। তাহলে তোমরা দেখো চিত্র 1.17, দেখো লুপের সৃষ্টি হয়েছে, হ্যাঁ, এ এবং বি আছে, দেখো লুপের সৃষ্টি হয়েছে। তো কার্যত লোহার মধ্যে বহু সংখ্যক বদ্ধ বর্তনী বা লুপের সৃষ্টি হয় এবং প্রতিটি লুপেই আবিষ্ট তড়িৎ প্রবাহ চলতে থাকে। আবিষ্ট তড়িৎ প্রবাহ কি আমি এর আগে বলেছি, এর আগের ক্লাসে, সেটা কিন্তু রিলেটেড। দেখো আগের দিনে যারা ক্লাস করোনি তারা অনেকেই বুঝতে পারবে না, তো সেই জিনিসগুলো পড়ে নেবে যারা ক্লাস করোনি। এবার কি প্রতিটি লুপে আবিষ্ট তড়িৎ প্রবাহ চলতে থাকে। এই যে প্রতিটি লুপে আবিষ্ট তড়িৎ প্রবাহ চলতে থাকে, এটাকেই বলা হয় এডি কারেন্ট বা ঘূর্ণি প্রবাহ। এটুকুই পরীক্ষায় আসে, ঠিক আছে? এবারে বিস্তারিত ব্যাখ্যাটা একটু পড়বে তোমরা। এবার দেখো দুটো কথা বলবো। দুটো কথা কিরকম, সেলফ ইন্ডাকশন আর মিউচুয়াল ইন্ডাকশন। তা প্রথমে আমি সেলফ ইন্ডাকশনের কথাটা বলছি। দেখো সেলফ ইন্ডাকশন মানে ধরো নিজের জন্য নিজের, সেটা হচ্ছে সেলফ, নিজের জন্য অপরের, সেটা মানে নিজের জন্য নিজেরও বটে আবার অপরেরও বটে। মানে কীরকম তোমাদের বলি, ধরো তুমি চাকরি করছো, চাকরি করে কি করছো, বেতন নিয়ে এসে তুমি নিজে খাচ্ছ। আর আমি কি করছি, আমি একটা কোম্পানি খুলেছি, সে কোম্পানিতে কোনো কিছু জিনিস একটা প্রোডাক্ট একটা বানাচ্ছি, দিয়ে তার জন্য ওই প্রোডাক্ট বানানোর জন্য আমার 2-3টে লোককে নিয়ে আসতে হয়েছে কাজের জন্য। এবার কি করছি, ওই প্রোডাক্ট কেনার পর প্রোডাক্টটা আমি বিক্রি করে পয়সা পাবো, তাতে আমার লাভ হবে এবং ওদিকে বেতন দিতে হবে। এটা কি নিজেরও লাভ হলো প্লাস অপরেরও লাভ, মানে কিছু পেলো। এটাকে বলা হয় মিউচুয়াল। যেমন এরকম ভাষায়, সেরকম কারেন্টের ভাষাও সেলফ ইন্ডাকশন আর মিউচুয়াল ইন্ডাকশন। ব্যাপারটা কীরকম দেখো, এই একটা কুণ্ডলী সার্কিটটা এঁকে ফেললাম, হ্যাঁ, কুণ্ডলিতে একটা ব্যাটারি তো থাকবেই না, তো চলবে কী করে। এখানে একটা রিওস্ট্যাট মানে আমি আগের দিনে বলেছিলাম যেটা একটা পরিবর্তনশীল রোধকে বলা হয় রিওস্ট্যাট। আর এই একটা চাবি। পরিবর্তনশীল রোধের কাজ কি হবে, রিওস্ট্যাটকে আরএইচ বলে, এটা ব্যাটারি পজিটিভ নেগেটিভ ব্যাটারি। আর এই একটা কুণ্ডলী সি আমরা ধরলাম। তো এই যে ব্যাপারটা দাঁড়াচ্ছে, এই যে সার্কিটটা আমরা আঁকলাম, রিওস্ট্যাটের কাজ হচ্ছে রোধ কমানো বাড়ানো করা। রোধ কমানো বাড়ানো করলে তুমি বুঝতে পারছো এর মধ্যে তড়িৎ প্রবাহটাও কমা বাড়া করবে।
এবারে এই কুণ্ডলীর মধ্য দিয়ে কোনো কুণ্ডলী, এই কুণ্ডলী সি, এই কুণ্ডলীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ গেলে কুণ্ডলীর চারপাশে কি হবে, একটা চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে, সেটা আমরা জানি নাকি। এই কুণ্ডলীর চারপাশে কি হবে, একটা চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে, তাই তো? এটা হ্যাঁ, চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে। তো তাই যদি হয় তাহলে এই সি যে কুণ্ডলী, তার চারপাশে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হলো, ফলে কুণ্ডলী তার নিজস্ব চুম্বক প্রবাহের সঙ্গে জড়িত হয়ে পড়ে। মানে নিজস্ব চুম্বক প্রবাহ, মানে যে এখানের মধ্য দিয়ে কারেন্টটা ফ্লো করবে, চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে, সঙ্গে সঙ্গে চুম্বক প্রবাহ ওর সঙ্গে সৃষ্টি হলো। এবার সময়ের সাপেক্ষে তড়িৎ প্রবাহ যদি বাড়াও তাহলে চুম্বক প্রবাহ বাড়বে, যদি কমাও তাহলে কমবে। এই হচ্ছে ব্যাপার। তাহলে দেখো একটা ব্যাপারটা দেখা যাচ্ছে যে কুণ্ডলীতে একটা ক্ষণস্থায়ী তড়িৎচালক বল আবিষ্ট হচ্ছে। কেন ক্ষণস্থায়ী তড়িৎচালক বল আবিষ্ট হচ্ছে? এই যে তড়িৎ চুম্বকে আবেশের সৃষ্টি হচ্ছে। তাহলে এই যে আমরা বলবো, দেখো যে সময়ের সাপেক্ষে কোনো কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ যদি পরিবর্তিত হয়, এবার তড়িৎ প্রবাহ কিভাবে পরিবর্তিত হবে? যে রিওস্ট্যাটের সাহায্যে। রিওস্ট্যাটে রোধের মান বাড়ালে তড়িৎ প্রবাহ কমে যাবে, যদি রোধের মান কমায় তড়িৎ প্রবাহ বেড়ে যাবে। তাহলে সময়ের সাপেক্ষে কোনো কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ পরিবর্তিত হলে ওই কুণ্ডলীতে তড়িৎচুম্বকে আবেশের সৃষ্টি হয়। সেটা তো আমরা আগেই জানি যে তড়িৎচুম্বকে আবেশের কীভাবে সৃষ্টি হয়। নারায়ণা, হ্যাঁ, এখানে মোবাইল আছে। তড়িৎচুম্বকে আবেশের কীভাবে সৃষ্টি হয়? যে ইলেকট্রিকের কম বেশি করতে হবে। তো ইলেকট্রিকের কম বেশি আমি কী করে করবো? রিওস্ট্যাটের সাহায্যে করবো। তাহলে কি হলো, ওখানে একটা তড়িৎচুম্বকে আবেশের সৃষ্টি হলো। তাহলে এটাকে বলা হয়, তাহলে নিজের কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ যাচ্ছে, নিজের জন্য নিজের সৃষ্টি হলো তড়িৎচুম্বকীয় তরঙ্গ, এটাকে বলা হয় সাবেশ। ঠিক আছে? তাহলে এই যে সাবেশ যেটা হলো, আমরা চুম্বক প্রবাহকে ফাই দ্বারা ডিনোট করেছিলাম এর আগেই, ওই জন্য বললাম যারা আগের ক্লাস করেনি তাদেরকে একটু কিন্তু পড়ে নিতে হবে। তাহলে এই ক্ষেত্রে যেটা বলবো যে চুম্বক প্রবাহ ফাই, এই যে তড়িৎ প্রবাহ যাচ্ছে, তড়িৎ প্রবাহের সমানুপাতিক। তড়িৎ প্রবাহ বাড়লে চুম্বক প্রবাহ বাড়বে, কমলে করবে। তড়িৎ প্রবাহ বাড়াবো কী করে? রোধ কমিয়ে নেব। তড়িৎ প্রবাহ যদি আমি রোধ যদি কমাই, তড়িৎ প্রবাহ বেড়ে গেল। রোধ যদি বাড়াই, তড়িৎ প্রবাহ কমে গেল। তাহলে এটা সমানুপাত সম্পর্ক। এই ফাই ইকুয়াল টু এল আই। এই এলটাকে বলা হয় সাবেশাঙ্ক। কি বলা হয়? সাবেশাঙ্ক বা কোএফিসিয়েন্ট অফ সেলফ ইন্ডাকশন। আর একটা প্রোফাইল খুলে গেল। এল, এটা পরীক্ষায় আসবে। এটাকে বলা হয় কোএফিসিয়েন্ট অফ সেলফ ইন্ডাকশন হলো। তাহলে এল সমান কি? ফাই বাই আই। আমি বললাম না, আর একটা প্রোফাইল খুলে গেল। এবার এইখান থেকে এল এর সমস্ত কিছু বার করা যাবে। সমস্ত কিছু মানে ওর সংজ্ঞা, একক, মাত্রা সব। দেখো যে কটা পড়াচ্ছে সবগুলোই পরীক্ষায় আসার মতো। কিন্তু আমি আগের দিনে বলেছিলাম যে এই চ্যাপ্টার থেকে কত নম্বর আসে। তাহলে দেখো এখানে যে ব্যাপারটা দাঁড়ালো এল, তাহলে আমি এল এর সংজ্ঞা বার করি প্রথমে। কীরকম, কী করে সংজ্ঞা বার করব? যে এল ইকুয়াল টু কি বললাম? ফাই বাই আই। অর্থাৎ সময়ের সাপেক্ষে কোনো কুণ্ডলীর তড়িৎ প্রবাহ পরিবর্তনের হার একক হলে, অর্থাৎ এটার মান যদি 1 হয়, তাহলে এল ইকুয়াল টু ফাই। 1 মানে একক আর কি। তাহলে সময়ের সাপেক্ষে কোনো কুণ্ডলীতে তড়িৎ প্রবাহের পরিবর্তনের হার যদি একক হয়, তাহলে যে আবিষ্ট তড়িৎচালক বল উৎপন্ন হয় সেটাই তার সাবেশাঙ্ক। এই ক্ষেত্রে একক। একক বলতে কি? এখানে ফাই বাই আই এর যে একক তাই হবে, তাই না? তাহলে এখন আমরা যেটা বলবো যে সাবেশাঙ্কের একককে হেনরি বলা হয়। ঠিক আছে? তো সাবেশাঙ্কের একক হচ্ছে হেনরি। আর এই যে এখানে ফাই এর এককটা ওয়েবার। ওয়েবার পার অ্যাম্পিয়ার ইকুয়াল টু হেনরি। তাহলে এটা তোমরা বুঝে গেলে। ঠিক আছে? ফাই হচ্ছে ওয়েবার
এল ইকাল টু 5/I মানে ওয়েবার পার অ্যাম্পিয়ার। এই ওয়েবার পার অ্যাম্পিয়ারকে কি বলা হয়? হেনরি, এইচ দ্বারা ডিনোট করা হয়। ঠিক আছে, তাহলে কোন কুণ্ডলীর সাবেশাঙ্ক পরীক্ষায় আসে যে কোন কুণ্ডলীর সাবেশাঙ্ক 1 হেনরি বা 1 এইচ বলতে কি বোঝো, এরকম। তা তোমাকে বলতে হবে যে কোনো, তাহলে কি করে বলবো আমরা? এল ইকাল টু 5/I, তাহলে এটার ভ্যালু 1 হেনরি মানে হচ্ছে, এবার 5/I কি বলতে হবে দেখো, তাহলে কোনো কুণ্ডলীর মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার, এটা যদি 1 হয়, 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ গেলে কুণ্ডলীর মধ্যে চৌম্বক প্রবাহ কত হবে? 1 ওয়েবার, তাই না? কারণ 1 হেনরি ইকাল টু 1 ওয়েবার পার 1 অ্যাম্পিয়ার। তাহলে কোনো কুণ্ডলীর মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ গেলে, যদি 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ যায়, তাহলে সেটা হবে, মানে 1 অ্যাম্পিয়ার হলে তড়িৎ প্রবাহের পরিবর্তন হলে, যায় না, পরিবর্তন হলে, তড়িৎ প্রবাহ যায় থেকে বড় ভালো, তড়িৎ প্রবাহের পরিবর্তন হলে এখানে চুম্বক প্রবাহ কত হয়ে যাবে? 1 ওয়েবার। ঠিক আছে, এইভাবে বলতে হবে। এবার দেখো, অনেক সময় হেনরির সঙ্গে ওহমের সম্পর্ক নির্ণয় করতে দেয়, কিরকম দেখো, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ওয়েবার ইকাল টু হেনরি ইন্টু অ্যাম্পিয়ার, তাই তো? আবার দেখো, আমরা আর একটা কথা আমাদের বলতে ভুলে গেছি, তাহলে একটু আগে আমরা বলেছিলাম যে সাবেশাঙ্ক কাকে বলে, যে 5 আর যে I, তাহলে 5 ইকাল টু LI। আবার এটাও আমরা জানি যে ওই লেঞ্জের সূত্র থেকে E ইকাল টু মাইনাস DI/dt। ঠিক আছে, আবার আমরা জানলাম যে E ইকাল টু মাইনাস L ইন্টু DI/dt, তাই না? যদি আমরা সাইনের কথা বিবেচনা না করি, তাহলে ইকাল টু এল DI/dt। এইখান থেকেও কিন্তু এই যে ইকাল টু এল DI/dt, এখান থেকেও কিন্তু আমরা এল এর সমস্ত কিছু পেতে পারি, তাই না? এটাও একটা ইকুয়েশন, এটাও মনে রাখতে হবে। ঠিক আছে, এরপরে মিউচুয়ালটা আছে, মিউচুয়াল ইন্ডাকটেন্স। তো এখানে অনেক কিছু ব্যাপার আছে আরো। হ্যাঁ, ওই যে নন ইন্ডাকটিভ কয়েন মানে আবেশহীন কুণ্ডলী, হ্যাঁ, তারপর চোখ, এই সমস্ত জিনিসগুলো আছে। তো তোমাদের আপাতত এইটুকুই থাকলো এই ভিডিওতে। ওকে।